আমি একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি আজকে। তো নতুন সিরিজটা আজকে শুরু হবে, সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের নিয়ে। আহ, এটা একটি আহ, পৃথিবীতে যে যেসব বিজ্ঞানীরা আছেন, যাদের অবদানে পৃথিবীর পরিবর্তন এসেছে। হ্যাঁ, এইসব বিজ্ঞানী পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, যাদের কারণে মানব সভ্যতার অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছেন যারা সভ্যতায়, আহ, তাদের নিয়ে আমার আজকের লাইভ। আজকে হলো প্রথম পর্ব। তো এই প্রেজেন্টেশনটি হয়তো আধা ঘন্টা মতো আমি করব প্রতিদিন, বা প্রতি রবিবারে এটি থাকবে। এবং প্রতি শুক্রবারে আমি আবারও বিজ্ঞানের উপরে ভিত্তি করে আরেকটি পর্ব দেখাবো। তো এর মধ্যেই আচ্ছা, কামরুল বলছেন 9 AM হিয়ার, এবং অনেকে বলছেন ওয়েলকাম সত্য সন্ধানী ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আহ, বিশ্বনবী সবচেয়ে বড় বিজ্ঞানী, হ্যাঁ ঠিক আছে। বিশ্বনবী যে বিজ্ঞানী ছিল সেটাও দেখাবো। মাছির এক ডানায়, হ্যাঁ, রোগ অপর ডানায় প্রতিষেধক, এটা নবীজি বলে গিয়েছিলেন। হ্যালো সত্য সন্ধানী, শুভেচ্ছা সবাইকে। ছিন্নমূল যাযাবর, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। তো আজকে যে প্রথম পর্ব, এখানে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের নিয়ে আমি কথা বলছি। তো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, একটা ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এরা হলো এমন বিজ্ঞানী যাদের অবদানে পৃথিবীতে পরিবর্তন এসেছে, বা পৃথিবীকে যে এখন আমরা যে আধুনিক বিশ্বে বাস করি, এই বিজ্ঞানীদের অবদানে। অর্থাৎ এরা হচ্ছে নাস্তিকদের নবী বলতে পারেন, এই কয়জন নবী। তবে আমি এই এই কয়জন দিয়ে সীমাবদ্ধ থাকবো না। আমি ভবিষ্যতে আরো আনুষঙ্গিক বা প্রাসঙ্গিকভাবে আরো অনেকের নাম চলে আসবে, আমাদের নবীদের নাম আরো আসবে। তো আপনারা জানেন যে আহ, আহ, এই যে যারা এই বিজ্ঞানে বা দর্শনে আহ, এমন অবদান রেখেছেন যাতে পৃথিবীর বিশেষ করে আধুনিক সভ্যতায় পরিবর্তন এসেছে। তো এখানে যাদের নাম আমি দেখাচ্ছি, এখানে প্রথম থেকে বলি যে জেমস ম্যাক্সওয়েল, তারপর অ্যালান টিউরিং, অ্যারিস্টটল, নিকোলাই কোপারনিকাস, গ্যালিলিও গ্যালিলি, আইজাক নিউটন, লুইস পাস্টর, রিচার্ড ফ্রেইম্যান, নিলস বোর, ম্যাক্স প্ল্যাঙ্ক, আর্কিমিডিস, চার্লস ডারউইন, ম্যারি কিউরি, আলবার্ট আইনস্টাইন, নিকোলাই টেসলা, এবং থমাস এডিসন, এবং লাস্টে আছে স্টিভেন হকিং। তো এইগুলি ছাড়াও আরো অনেকে আছেন যাদের নাম আমি বলবো এবং এই সিরিজে অ্যাড হবে। তো এই কজন দিয়ে শুরু করব, এরপরে আহ, ধীরে ধীরে আরো বিজ্ঞানীদের নাম অ্যাড করব। তো প্রথমে যার কথা বলবো উনি হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ওনার জন্ম হয় খ্রিস্টপূর্ব 384 সালে, এবং খ্রিস্টপূর্ব 322 সালে মৃত্যুবরণ করেন। আর এই আহ, উনি একজন একজন এমন ব্যক্তি যিনি হচ্ছে সমস্ত জ্ঞান বিজ্ঞান, যুক্তিবিদ্যা এবং এথিক্স, মেটাফিজিক্স, এরকম সমস্ত বিষয়ের ওনার কাছ থেকে শুরু বলতে পারেন। বলা যায় যে এই একজন দার্শনিক বিজ্ঞানী যিনি সমস্ত জ্ঞান বিজ্ঞানের জনক। এবং অ্যারিস্টটলকে বলা হয় যে ওই আমলে যে মানুষের যা জ্ঞান ছিল, অ্যারিস্টটল সব জ্ঞানের আধার ছিল। মানে প্রতিটা জ্ঞান ওনার কাছে ছিল। ওই আমলে মানুষ যা জানতো অ্যারিস্টটল সবই জানতো। তো এই ব্যক্তি দিয়ে শুরু করছি আজকের আমাদের লাইভ। তো অ্যারিস্টটল নিয়ে দু একটা কথা বলি যে অ্যারিস্টটলের গুরু ছিল প্লেটো এবং সক্রেটিস। তো সক্রেটিসের কাছে অ্যারিস্টটল প্রায় 20 বছর শিক্ষা নিয়েছেন, এবং প্লেটো ছিল সক্রেটিসেরও গুরু। তো প্লেটো এবং সক্রেটিস ওনারা
খ্রিস্টপূর্ব 428 এবং 427 এই সময় ছিল, এবং সক্রেটিস হচ্ছে 470 থেকে 399 খ্রিস্টাব্দে, এবং সবগুলি গ্রিক দার্শনিক এনারা। তো এদের কাছ থেকেই অ্যারিস্টটলের শিক্ষা মূলত, বা ইনফ্লুয়েন্স বলতে পারেন, তাদের প্রচুর ইনফ্লুয়েন্স অ্যারিস্টটলের মধ্যে ছিল। এরপরে অ্যারিস্টটল যে শিক্ষা গ্রহণ করেছিলেন সেখান থেকে তিনি একটা স্কুল দিয়েছিলেন লাইসিয়াম নামে, গ্রিস অ্যাথেন্সে, এবং ওখানেও উনি শিক্ষা দান করতেন, পাঠদান করতেন। এবং অ্যারিস্টটলের প্রথম যে তার যে স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দি গ্রেট, পরে দিগ্বিজয়ী আলেকজান্ডার নামে পরিচিত, যিনি বিশ্ব জয় করেন। এই আলেকজান্ডার দি গ্রেট ছিল অ্যারিস্টটলের প্রথম স্টুডেন্ট। তার প্রথম দায়িত্ব পড়ে আলেকজান্ডারকে শিক্ষাদান করা। আলেকজান্ডারের শিক্ষাদান করার পর উনি কিন্তু এই যে উনি পছন্দ করতেন হেঁটে বেড়ানো বা ঘুরে বেরিয়ে উনি লেকচার দিতেন, এবং ওনার লেকচারগুলি তার শিষ্যরা বা সাহাবীরা লিখে রাখতো। তো উনি এই হেঁটে ঘুরে বেরিয়ে ওয়ান্ডারার বলা হতো, তার পিছনে যারা ঘুরতো ওয়ান্ডারাররা তার সমস্ত কিছু লিখে রাখতো লেকচারগুলি, এবং সেখান থেকেই অনেকগুলি বই লেখা হয়েছে। অ্যারিস্টটল এমন কোনো বিষয় নাই যাতে বই লেখেননি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারিস্টটলের কতগুলি বই শেষ করা যাবে না লেখা হয়েছে তার এই লেকচারের উপর ভিত্তি করে। তো এখানে তার বিশেষ বিশেষ যে কাজগুলি ছিল সেগুলি আপনারা অনলাইনেও পাবেন, অ্যারিস্টটলের বইগুলি। প্রচন্ড পরিমাণ জ্ঞান, মানে এখনো আমাদের যে ফিলোসফিক্যাল যে স্ট্যান্ড পয়েন্ট, অ্যারিস্টটলের অনেক ইনফ্লুয়েন্স আছে বর্তমানে আধুনিক ফিলোসফারদের উপরও অনেকখানি তার প্রভাব আছে। তো তার গুরুত্বপূর্ণ দর্শন নিয়ে কয়েকটি টপিক আজকে উল্লেখ করব। খুব সংক্ষেপে যদি বলতে চাই, ওনার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন: হোয়াট মেক্স পিপল হ্যাপি, মানুষ কেন খুশি হয়, কেন হ্যাপি থাকে, হোয়াট ইজ আর্ট ফর, আর্ট বা আমাদের যে শিল্পকলা বা ফাইন আর্ট যেগুলি, এগুলি নিয়ে উনি লিখেছেন। এবং হোয়াট ফ্রেন্ডস আর ফর, হ্যাঁ, আমাদের বন্ধুত্ব কি কাজে লাগে, এবং এগুলির অ্যাপ্লিকেশন নিয়ে 4 নম্বরের একটি পয়েন্টে আমি বলবো যে আমাদের জীবনে এগুলি কি কাজে লাগবে, তার দর্শন। বা এগুলি শুধুমাত্র যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ তাই না, এগুলি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই আইডিয়াগুলি কাজে লাগাই, এবং সেগুলি তো নিকোম্যাকিয়ান এথিক্স নামে উনি একটা বই লিখেছিলেন। নিকোম্যাকিয়ান এথিক্স হচ্ছে তার ছেলে নিকোম্যাক তার দ্বারা এডিটেড, এই জন্য নিকোম্যাকিয়ান এথিক্স নামে তিনি বইটা লিখেন, যেখানে তিনি উল্লেখ করেন যে আমাদের সাকসেসফুল হতে হলে এবং যদি খুশি হতে, হ্যাপিনেস পাওয়ার জন্য কি দরকার, কি প্রয়োজন। তো সেখানে দরকার হচ্ছে ভার্চুস, যেমন কারেজ, টেম্পারেন্স, লিবারালিটি, এরপর ম্যাগনিফিকেন্স, ম্যাগনানিমিটি, অ্যাম্বিশন, পেশেন্স, ট্রুথফুলনেস, উইটিনেস, ফ্রেন্ডলিনেস অ্যান্ড মডেস্টি। তো এই যে বিষয়গুলি, এটাও উনি এখানে পড়লে পরে প্রতিটি ওয়ার্ডের মিনিং যদি আপনি দেখেন যে কি বলতে চাচ্ছে, হ্যাঁ। তো এখানে আরো বলেছেন উনি ওনার ইয়েতে যে এগুলি ব্যালেন্স দরকার, মানে আপনার যদি একটা জিনিসের খুব বেশি পরিমাণ থাকে, ফর এক্সাম্পল আপনি যদি খুব বেশি উইটি মানে যদি খুব বেশি আপনি সবার সাথে ফান করেন এবং সিরিয়াসনেস না থাকে, তাহলে মানুষ আপনাকে ইয়ে করবে না। আবার যদি খুব বেশি সিরিয়াস হন এবং ফান না করেন, তবুও মানুষ আপনাকে গ্রহণ করবে না। তো সবকিছুর একটা ব্যালেন্স দরকার। এই সবগুলি ভার্চু যদি ব্যালেন্স থাকে, তাহলে মানুষ আপনাকে গ্রহণ করে এবং হ্যাপিনেস আসবে এবং সাকসেস আসবে।
এই বইতে মেইনলি এথিক্যাল যে পয়েন্ট অফ ভিউ সেখান থেকে বলেছে, এবং এগুলি আমরা সবাই অ্যাকসেপ্ট করি, ট্রুথফুলনেস বা অ্যাম্বিশন বা ম্যাগনিফিকেন্স, এই সব জিনিসগুলি। তো উনি আর্ট নিয়ে, যে আর্টের ব্যাপারে কতগুলি ইয়ে জিনিস বলেছেন, যে আর্ট কিভাবে বা কি কারণে। তো মেইনলি আর্ট হচ্ছে ক্লিনিং আপ ইউর ব্রেইন। হ্যাঁ, আমরা যে মুভিজগুলি দেখি, তো মুভিজে প্রথমে যে কথাটা বলেছিলেন যে পেরিপেশিয়া, যেটা হলো সাডেন অর আনএক্সপেক্টেড রিভার্সাল অফ সার্কামস্ট্যান্সেস। তো পেরিপেশিয়া আমরা দেখতে পাই যে টাইটানিক মুভিতে, যে আপনার এই যে লিওনার্দো ডিক্যাপ্রিও কেইটের সাথে দেখা হয়, এরপর খুব ভালো একটা ক্যারেক্টার, পরে টাইটানিক ডুবে যায় বা একটা ট্র্যাজেডি হয়। তো এরকম সার্কামস্ট্যান্স সবার লাইফে হতে পারে, এই জন্য আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে বা হেল্প করতে হবে। এই ধরনের একটা আইডিয়া হচ্ছে পেরিপেশিয়া, এবং এগুলি আর্টের মধ্যে উনি বলছেন যে এই এলিমেন্টগুলি যদি আর্টে থাকে, এটা মানুষের জন্য এটা একটা এলিমেন্ট। এরপর হলো অ্যানাগনোরেসিস। অ্যানাগনোরেসিস হচ্ছে রেকগনাইজ অর ডিসকভার, নিজেকে খোঁজা বা নিজের সম্পর্কে কিছু আইডিয়া বের করা, এবং এখান থেকে নিজেকে উদ্ভাবন করা, মেইনলি এটার মিনিং। আর হচ্ছে যে ক্যাথারসিস হচ্ছে রিলিজিং রিপ্রেসড ইমোশনস। তো মেইনলি আর্ট দ্বারা কি হয়, আমাদের ইমোশনকে, এই যে ট্র্যাজেডি বা এই ড্রামা, এগুলির কি কাজে লাগে। তো উনি বলছে যে আমাদের নিজেদের ভিতরকার ইমোশন বের করে আনা, এটা হচ্ছে আর্ট দিয়ে হয়। যে আপনি যে একটা স্ক্রিনে দেখলেন কোনো একজনের খুব দুঃখ দুর্দশা হচ্ছে, তো এখান থেকে নিজেদের ইমোশন রিলিজ হয়, নিজেদের ব্রেইনকে ক্লিন করা হয়, নিজেদের হালকা করা হয়। তো এই ধরনের কিছু আইডিয়াস আর্টের উপরে ওনার ছিল। আর নেক্সট যে পয়েন্টটা, উনি 3 টাইপের ফ্রেন্ডশিপের কথা বলেছেন, এবং ফ্রেন্ডশিপ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। এই ফ্রেন্ডশিপ কেন, তো মেইনলি উনি 3 টাইপের যে ফ্রেন্ডশিপের কথা বলেছেন, সেটা একটা হচ্ছে যে প্রথম টাইপ হলো ফ্রেন্ডস যারা হচ্ছে সুসময়ের বন্ধু বলা যায়, শুধুমাত্র গুড টাইমসে আপনার ফ্রেন্ড থাকবে এবং শুধুমাত্র ওই সময়টা এনজয় করার জন্য থাকবে, এবং অন্য সময় তারা থাকে না। আর সেকেন্ড টাইপ অফ ফ্রেন্ডশিপ হচ্ছে যেখানে আপনার উভয় পক্ষের বেনিফিটস থাকবে, বা উভয় পক্ষ মিউচুয়াল বেনিফিট ছাড়া এই ফ্রেন্ডশিপ হয় না। যেমন এইখানে দেখতে পাচ্ছেন, তো এই যতদিন পর্যন্ত তারা একে অন্যকে বেনিফিট দিবে, ততক্ষণ পর্যন্ত তারা ফ্রেন্ড থাকবে, কিন্তু বেনিফিট ছাড়া ফ্রেন্ড হবে না। যেমন বিজনেস পার্টনার্স, হ্যাঁ, বা দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব হয়, এই ধরনের ফ্রেন্ডশিপগুলি এই টাইপের। আর থার্ড টাইপ অফ ফ্রেন্ডশিপ উনি বলেছেন যে যেখানে নিঃস্বার্থ ফ্রেন্ডশিপ, যেমন আপনার ছোটবেলার বন্ধু, একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, শেয়ার করেন সবকিছু, ইমোশনালি আপনারা কেউ কারো মানে কেউ কাউকে হার্ট করে না, এবং কোনো ছাড়া, কোনো রকম বেনিফিট ছাড়া যে ফ্রেন্ডশিপ, এবং একে অন্যের সাথে টাইম স্পেন্ড করবেন। তো এই টাইপের ফ্রেন্ডশিপ বলেছেন যে এটা হলো নিঃস্বার্থ ফ্রেন্ডশিপ। এই 3 টাইপের ফ্রেন্ডশিপ এক্সপ্লেইন করেছেন যে কিভাবে মানুষের মধ্যে থাকে। এরপরে এই যে নাম্বার 4 পয়েন্ট হচ্ছে এই আইডিয়াস গুলি কিভাবে আপনার লাইফে কাজে লাগাবেন। হ্যাঁ, আপনার এই আইডিয়াস গুলি দিয়ে কিভাবে জীবনকে উন্নত করা যায়, বা আপনার পৃথিবীতে আরো ইম্প্যাক্ট আনা যায়। তো সেটা হচ্ছে যে প্রথমে বলেছেন যে আর্গুমেন্ট, কারণ তখনকার দিনে প্লেটোর আমলে ওরা আর্গুমেন্ট অ্যাভয়েড করতো, কিন্তু অ্যারিস্টটলের আমলে আপনার টাইম স্কোয়ার আপনার টাইপের জায়গা ছিল, ওই যে ওখানকার ইয়েগুলি ছিল, হ্যাঁ, ওই টাইপের জায়গা ছিল যেখানে ডিবেট হতো, ওপেন ডিবেট আর্গুমেন্ট হতো। তো এখানে উনি আবিষ্কার করেন রেটরিক, যেটাকে বলে হয় অন্যকে কনভিন্স করার যে টেকনিক। তো বেস্ট আর্গুমেন্ট ডোন্ট উইন ডিবেটস। ডিবেট উইন করতে হলে আর্গুমেন্ট দিয়ে ডিবেট উইন করা যায় না। রেটরিক অর্থাৎ মানুষকে কনভিন্স করার যে টেকনিক, এটাও ওনার আবিষ্কার, কিভাবে মানুষকে কনভিন্স করা যাবে। তো বিজি লাইফে আপনাকে অ্যাটলিস্ট এই টেকনিকটা জানতে হবে, রেটরিকের টেকনিক।
এরপরে যে বিজ্ঞানীর কথা বলবো হলো আর্কিমিডিস। তো আর্কিমিডিস হচ্ছে খ্রিস্টপূর্ব 2087 থেকে 2012, সরি 287 থেকে 212, এবং ওনার জন্ম গ্রিসে। বিজ্ঞানের মূল উপাদানগুলি হচ্ছে, অবদানগুলি হচ্ছে স্থিতিবিদ্যা, প্রবাহী স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন, লিভারের কার্যকারিতা এবং লিভারের ব্যাখ্যা প্রদান। এরপর মৌলিক যন্ত্রপাতি ডিজাইন করা, এবং উনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করেছেন, সিম্পল মেশিন নিয়ে কাজ করেছেন, এবং অনিয়মিত আকারে বস্তুর আয়তন বা কিভাবে একটি বস্তুর, একটা ইররেগুলার শেপের বস্তুর আপনি ভলিউম বের করতে পারেন বা তার আকার, আয়তন বের করতে পারেন। তো এগুলি আর্কিমিডিস একটি বহুমুখী প্রতিভা, মানে ওই আমলের আইনস্টাইন বলা যায়, এই ক্লাসিক্যাল যুগের, এনশিয়েন্ট যুগের আইনস্টাইনের মতো প্রতিভা ছিল আর্কিমিডিসের, এবং এমন কোনো শাখা নাই বিজ্ঞানের যাতে অবদান রাখেননি। গণিত শাস্ত্র, ফিজিক্স এবং এই ধরনের যত রকম বিদ্যা, জ্যোতিষ শাস্ত্র, সমস্ত কিছু আর্কিমিডিসের দখলে ছিল। এবং আর্কিমিডিস কিন্তু একটু টাইপের ছিল, মানে উনি সবকিছু প্রকাশ করতেন না। ওনার প্রকাশিত, মানে উনি বিজ্ঞানীদেরকে, ওই সময় এথেন্সের লাইব্রেরি গঠিত হয়, ওখানে বিজ্ঞানীদের সম্মেলন হতো। তো ওই সময় উনি কিন্তু সবকিছু রিভিল করেননি, উনি যা যা আবিষ্কার করেছেন কিছু কিছু উনি বিজ্ঞানীদেরকে দিয়েছেন, যেটা এখনো তারা উদ্ধার করছেন। তো মেইনলি ফ্লুইড বয়েন্সি, এটা আর্কিমিডিসের প্রিন্সিপাল, আমরা সবাই জানি ফ্লুইড বয়েন্সি। আমি একটি ভিডিও দেখাই ফ্লুইড বয়েন্সির উপরে, যে আপনারা অনেকেই জানেন যে লোহার দিয়ে তৈরি জাহাজ কেন ভাসে, এবং এই যে এই এই কোশ্চেনগুলি আপনার পরীক্ষায় আসে, এখনো আসে, তাই না? যে আর্কিমিডিসের প্রিন্সিপাল বা এই বর্ণনা করা, একটা লোহার টুকরা ডুবে যায় কিন্তু লোহা দিয়ে তৈরি জাহাজ ভেসে থাকে কেন? তো এটা নিয়ে একটা ভিডিও দেখেন আপনারা। Hey, it's Professor Dave. Let's learn about fluids. He knows a lot about the science stuff. Professor Dave explains. In chemistry, we learned about the phases of matter as being solid, liquid, and gas. In this course, we have been focusing on the motion of solid objects, but there is much to be discussed in the way of fluids as well. A fluid is defined as any substance that can flow and alter its shape by virtue of its particles being able to move around with respect to one another. In a solid, particles are fixed in a lattice, which produces a definite shape, so solids are not fluids. But liquids and gases are fluids because the particles move freely, and fluids have certain properties that are important in physics. Certainly any fluid will exhibit some density, which is mass per unit volume, represented by the Greek letter rho, not to be confused with the letter P. But another important characteristic of a fluid is its buoyancy. This is the upward force that is exerted on an object by the fluid it is submerged in. You will be familiar with the buoyant force if you have ever tried to push a beach ball underwater. It is difficult to do because of the buoyant force that counteracts your applied force. But exactly how strong is the buoyant force, and why do some objects sink while others float? It can't have to do with size, because a tiny pebble will sink while a massive cruise ship will float. The answer is outlined in Archimedes' principle. This states that any object submerged in a fluid will experience an upward buoyant force equal in magnitude to the weight of the fluid that is displaced. In other words, the buoyant force will support an object if it is less dense than the fluid, because the weight of the object will then be less than the weight of an equal volume of. তো এই জিনিসটা আমি পরবর্তীতে এক্সপ্লেইন করব, যে আর্কিমিডিসের যে প্রিন্সিপাল, ওইখানে উনি এক্সপ্লেইন করছেন যে একটা রাবারের বল, এটা ভেসে থাকে, এটাকে আপনি ডুবাইতে পারবেন না, কিন্তু একটা ছোট পাথরের টুকরা তো ডুবে যাবে। তো এই যে যতটুক পানি এটা অপসারণ করবে, এটার ওজনের চেয়ে যদি যে পানি অপসারণ হয়েছে সেটা যদি এই বলের ওজনের চেয়ে কম হয়, তাহলে এই বলটা ডুবে যাবে, আর যদি বেশি হয় তাহলে ভেসে থাকবে। তাহলে এই যে রো অফ ওয়াটার যদি বেশি হয়,
তাহলে এবং বলের যদি আপনার ওয়েটটা যদি পানির বেশি হয় তাহলে কিন্তু ভাসবে, ঠিক আছে? পানির ওয়েট বেশি হলে ভাসবে, বলের ওয়েট বেশি হলে ডুবে যাবে। তো এখন এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা আর্কিমিডিস যখন আপনার একটা বাথটবে গিয়েছিলেন, ওই লোহার আপনার সোনার মুকুট, ওই গল্পটা একটু পরে বলবো। তো দেখেন এইটা এক্সপ্লেইন করছে, এটা একটা আর্কিমিডিসের প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন। The fluid. This is why a cruise ship floats in the ocean. Steel is very dense, but the air in all the cabins is not. So overall, the ship is less dense than water. এবং এই যে জাহাজের যে ডেন্সিটি, সেটা পানির চেয়ে কম। হ্যাঁ, যতটুকু পানি সে অপসারণ করে তার থেকে জাহাজের ডেন্সিটি কম হওয়াতে, ওজনও কম হওয়াতে এই জাহাজটা ভেসে থাকে। তার মানে এটা অনেকটা পানি ডিসপ্লেস করে। If you crushed the ship up into a ball of equal mass, thus eliminating all the air, it would definitely sink. In this way, the buoyant... এখন এই জাহাজটাকে যদি আপনি ছোট করে একটা বলের আকৃতি দেন, তাহলে কিন্তু জাহাজটি ডুবে যাবে। আচ্ছা, এই যে জাহাজটি যে কারণে ভাসে, সেটা হচ্ছে যে এটা যে পরিমাণ পানি ডিসপ্লেস করছে তার চেয়ে এটার ডেন্সিটিও কম এবং এটার ওজনও কম, এই কারণে ভেসে থাকে জাহাজটি। কিন্তু এটাকে যদি একটা বলে তৈরি করেন এই পরিমাণ লোহা দিয়ে, এই বলটি কিন্তু ভাসবে না, ডুবে যাবে, কারণ ওইটা ওই পরিমাণ পানি ডিসপ্লেস করবে না। buoyant force can be expressed as the gravitational force of the displaced fluid, which is equal to the mass of the displaced fluid times acceleration due to gravity. A floating object displaces fluid based on its mass, and a sinking object displaces fluid based on its volume. So apart from the buoyant force, Archimedes was also the first to understand that when an object, like a person, is submerged in water, the volume of the water displaced must equal the volume of the object submerged, regardless of its shape. Any object with a volume of 5 milliliters, when fully submerged, will cause the water level to rise in this graduated cylinder to a reading of 5 milliliters more than before. This is an impressive insight for someone from ancient Greece, which is why Archimedes famously jumped out of the bathtub. তাহলে যে ইউরেকা, উনি যখন এই যে ইউরেকার কাহিনী আপনারা জানেন, যে আর্কিমিডিস বাথটবে গোসল করতে গিয়ে দেখতে পান যে পানি উঠে গেছে উপরে। তো এই অবজারভেশন থেকে উনি বুঝতে পারছেন যে ওনার এই ভলিউম এই পানিতে, যে যখন এই যে সিলিন্ডারের ছবি দেখেছিলেন আপনারা, সিলিন্ডারে একটা কিছুকে ডুবালে দেখা যাচ্ছে যে ভলিউম এই উপরে উঠে যাচ্ছে, তাই না? তার মানে আমরা এই যে অবজেক্টটা ডুবানো হচ্ছে ওই অবজেক্টের ভলিউম বের করতে পারি এই ডিফারেন্স থেকে। তো এই অবজারভেশন ওই যে খ্রিস্টপূর্ব 300 বছর আগে, এটা একটা রিমার্কেবল অবজারভেশন, এবং এটা এখনো মানুষ এই প্রিন্সিপাল গুলি ইউজ করে আর্কিমিডিসের। তো এটা ছিল, এবং আরেকটু আমরা দেখি ভিডিও আরো 2-1 মিনিট। Which is why Archimedes famously jumped out of the bathtub shouting "Eureka," meaning "I have found it." This is an exclamation that will forever be associated with scientific discovery. Hopefully you will have some eureka moments of your own during this course, but for now, let's check comprehension. ওকে, তো দেখতে পাচ্ছেন যে ইউরেকা মোমেন্ট, যে এই কাহিনীটাও বলবো একটু পরে যে ইউরেকা কি ছিল। তো আমরা পরবর্তী স্লাইডটা দেখি। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই তাহলে। Hey, it's Professor Dave. Let's learn about fluids. তো পরবর্তী স্লাইডে এখানে আরেকটি ওইটাই এক্সপ্লেইন করে দেখানো হচ্ছে যে এই যে বলটি এই পানিতে ডুবালে পরে আপনার পানি ডিসপ্লেস হয় এবং এই পানির লেভেলটা উঠে গেছে। এই পানির ঘনত্ব যদি বাড়িয়ে দেন তাহলে এই পানির ঘনত্ব বেড়ে গেলে বলটা ভাসবে। ঘনত্ব বাড়াবেন কিভাবে? আপনি যদি সল্ট মিক্স করেন, হ্যাঁ, পানির সাথে যদি সল্ট মিক্স করেন তাহলে কিন্তু বলটা ভাসবে যখন ডেনসিটি বেশি। তো এই ডেনসিটি বেশি মানে কি, পানিটার ঘনত্ব, মানে পানি যদি হয়, আপনি যদি পানির বদলে মার্কিউরি নেন, মনে করেন এমন কোন একটা লিকুইড নিলেন, দেখবেন মার্কিউরিতে আপনি কোনো কিছু ডুবাতে পারবেন না। হ্যাঁ,
কারণ কি ওইটা ডিসপ্লেস করতে হলে, ওই ফ্লুইডটাকে ডিসপ্লেস করতে হলে আরো বেশি ফোর্স দরকার হবে। তো যাই হোক, এটা নিয়ে আরো স্টাডি করবেন আপনি, এটা জাস্ট আমি থট দিচ্ছি, থট এক্সপেরিমেন্ট যে তো দেখতে পাচ্ছেন যে পানির ঘনত্ব বেড়ে গেলে পানিতে কিছু ডুববে না। তো এই যে লোহিত সাগরে, হ্যাঁ, মানুষ ডুবে না, কারণ কি এত সল্টি যে ওইখানে আপনার ডেনসিটি অনেক বেশি পানিতে, তো আপনি চাইলেও ডুবতে পারবেন না ওইসব পানিতে। তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। এবারে এই যে সোনার মুকুটের কাহিনী, হ্যাঁ, আর্কিমিডিসের এই কাহিনীটা সবাই আমরা পরিচিত, যে একবার এক রাজা আর্কিমিডিসকে একটি মুকুট দিয়ে বলে যে এটা যে পিওর কিনা এটা তুমি বের করে দাও। তো আর্কিমিডিস তখন এটাকে গলিয়ে ইয়ে না করে ভাবছিল যে কিভাবে করা যায়, এটা পিওর নাকি ওটা আমরা কিভাবে বের করবো এটাকে নষ্ট না করে। তো তো ওই সময় উনি ইয়ে করে, গোসল করতে যায়, গোসল করতে গেলে পরে দেখে যে বাথটবে পানি উঠে গেছে। তো এইটা থেকে ওনার মাথায় এই আইডিয়াটা আসে যে যে পরিমাণ সোনা এখানে থাকার কথা ওইটার ভলিউম আমি বের করতে পারবো এবং ওখান থেকে ডেনসিটিও বের করতে পারবো। তাহলে ঘনত্ব যদি সোনার পিওর হয়, ঘনত্বের ওই পরিমাণ, তাহলে আমি বুঝবো যে এটা পিওর। আর যদি তার চেয়ে কম বা বেশি হয় তাহলে বোঝা যাবে যে ওই পরিমাণ সোনা এখানে নাই। তো উনি ওজনটা নিতে পারবেন, ওজন এবং ভলিউম এই দুইটা পেয়ে গেলে আপনারা ঘনত্ব পেয়ে যাবেন। তো এটা আর্কিমিডিসের একটা অভাবনীয় একটা ডিসকভারি ছিল। এবং আরো কিছু ডিসকভারি আর্কিমিডিসের আছে, যেমন পাম্প স্ক্রু, হ্যাঁ, এইটা দিয়ে পানি তোলার জন্য এটা এখনো ব্যবহার হয়। স্ক্রু পাম্প দিয়ে পানি উপরে তোলা, এই মেকানিক্যাল এবং পায়ের ভ্যালু বের করা, উনি যখন ম্যাথামেটিক্যালি পায়ের সূত্র দিয়েছিলেন। এরপরে ইরাথোস্থেনিস নামে ওই গ্রিকের ওইখানকার যে লাইব্রেরি ছিল, ওইখানে যে বিজ্ঞানীদের সম্মেলন হতো, ওইখানে ইরাথোস্থেনিসের সাথে আর্কিমিডিসের পরিচয় হয় এবং আর্কিমিডিসের কাছ থেকে যে জ্ঞান উনি পেয়েছিলেন তার থেকে পৃথিবীর উনি আকার আয়তন উনি সঠিকভাবে বের করতে পারেন এই পায়ের ভ্যালু দিয়ে, এবং ভূগোল সম্পর্কে ধারণা দিয়ে উনি কিন্তু এইগুলি আবিষ্কার করেন প্রথম। ইরাথোস্থেনিস পৃথিবীর ওজন, ভর এগুলি বের করে এই পায়ের ভ্যালু দিয়ে। আচ্ছা, নিকোলাস কোপারনিকাস নিয়ে আগামী পর্বে আলাপ করব। আজকে এই পর্যন্তই। তো আগামী পর্বে আমি নিকোলাস কোপারনিকাস নিয়ে আলাপ করব এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে বেশ কিছু তথ্য সংক্ষেপে দিতে, যাতে আপনারা এই বিজ্ঞানী সম্পর্কে পরিচিত হন, যাদেরকে আমরা নবী মানি আর কি, আমাদের নাস্তিক নবীদের একটা পরিচিতি আপনারা পাবেন। জি, ধন্যবাদ। অবশ্য আমি এটা সার্কাজম দিয়ে বলছি, আমি অ্যারিস্টটলের সূত্র অনুযায়ী কিছুটা সার্কাজম থাকা উচিত মানুষের মধ্যে, বাট ব্যালেন্স করতে হবে। তো ওই থিওরি অনুযায়ী কিছুটা সার্কাজম দিয়েই বললাম যে এরা হলো নাস্তিক নবী। জি, ধন্যবাদ।